প্রথমেই জানিয়ে দিব, জামায়াতের আমিরকে ফাঁসাতে গিয়ে ধরা খেল তারেক রহমান। ডিবির অভিযানে বঙ্গভবনের কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল তারেক রহমান। এবার বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে ফিরবেন দেশে। ভারতের সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সবশেষে দেখবেন, জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে তথ্য নতুন করে নাড়িয়ে দেবে দেশের ক্ষমতার কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামাল ডাক্তার শফিকুর রহমানকে ভার্চুয়ালি শুলে চড়ানো হল। অভিযোগ কি? তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়েছে। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘর থেকে বের হয়ে কাজে যায় তারা নাকি পতিতা। একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন কথা মুহূর্তের মধ্যেই তোলপাড় শুরু হলো। অনলাইন থেকে প্রতিবাদ গড়ালো রাজপথে। পোস্ট আসার সঙ্গে সঙ্গেই বিএনপি এবং ছাত্রদল যেন আগে থেকেই রেডি ছিল। তারা সারা দেশে কর্মসূচি দিয়ে দিল। তাদের দাবি, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। তারা সত্যতা যাচাই করার কোনো প্রয়োজন মনে করল না, যেন তারা এই সুযোগটির অপেক্ষাতেই ছিল। কিন্তু প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন এসেছে। সব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। 24 ঘণ্টার মধ্যে আজ জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রমাণ। জামায়াতে ইসলামীর আইটি এক্সপার্টরা লাইভ দেখিয়ে দিয়েছেন আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল, এবং হ্যাকটা কোনো সাধারণ হ্যাকার করেনি। এর মধ্যেই সামনে চলে আসলো ঘটনার আসল রহস্য। আটক করা হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে, আর জিজ্ঞাসাবাদে যা বের হয়ে আসছে তাতে করে তারেক রহমানের মাথায় হাত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি আমিরে জামায়াতের মেইলে প্রবেশ করে দেখিয়েছে। সেখানে দেখা যায় একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ভাইরাস বা ম্যালওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে দীর্ঘদিনের প্রচেষ্টায় এই অ্যাক্সেস নেওয়া হয়েছে। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে নিয়ন্ত্রণ সরিয়ে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আজকের সবচেয়ে ভয়ঙ্কর পার্ট এবং শকিং পার্টটা কোথা থেকে করা হয়েছে জানেন? জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারের অফিসিয়াল মেইল অ্যাড্রেস ব্যবহার করে এই ভাইরাস পাঠানো হয়েছিল। শুধু মেইল নয়, হ্যাকাররা যে নতুন ডিভাইসের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ওই অশ্লীল পোস্টটি দিয়েছিল, জামায়াতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে। বোঝাই যাচ্ছে এটি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের ষড়যন্ত্র। এর চেয়ে নিচু কাজ আর কি হতে পারে? নিজেদের খনন করা কূপে আজ নিজেরাই পড়ল এই জাতীয়তাবাদী স্যাবোটেজ দল। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো সেই স্ক্রিনশট। যে স্ক্রিনশটটি ভাইরাল হলো, ভালো করে খেয়াল করুন। সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়টা মাত্র 1 মিনিট। এর মানে কি? এর মানে হলো হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিলই মাত্র স্ক্রিনশট নেওয়ার জন্য। পোস্ট করেই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে। এটি যে সুকৌশলে করা তা বোঝা যায় এর পরের ঘটনায়। হ্যাক করার পর তারা দ্রুত নিয়ন্ত্রণ ছেড়ে দেয়, যাতে মনে হয় জামায়াত নিজেই পোস্ট দিয়ে ডিলিট করেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট তুলে ভাইরাল করা এবং সঙ্গে সঙ্গে ছাত্রদলের কর্মসূচি সবই ছিল একই স্ক্রিপ্টের অংশ। একেবারে তারেক রহমানের নির্দেশনায় এটি করা হয়েছে সম্ভবত। কেন এই কাজ করল তারা? কারণ মাঠে আন্তর্জাতিক সম্পর্ক, পলিসি মেকিং এবং পাবলিক পালস কোনো জায়গাতেই বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের জোয়ার। তাই তারা এখন বেছে নিয়েছে অনলাইন স্যাবোটেজের পথ। তারা আজ ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে। তাদের ইতিহাস কি? এই তো সেই অমানুষরা যারা আমাদের মায়েদের হিজাব টেনে খুলে, যারা পেটে লাথি মারে, যারা নারীকে ছুরিকাঘাত করে মেরে ফেলে।
এরাই এখন সাধু সাজার চেষ্টা করছে, যারা কদিন আগেও নারীদের শাড়ি খোলার হুমকি দিয়েছিল। কিন্তু প্রযুক্তির কাছে তাদের মিথ্যাচার আজ ধরা পড়ে গেছে। তবে এখানে জামায়াতের অনেক শিক্ষার বিষয় আছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর তলোয়ারের চেয়ে কলম বা কিবোর্ড অনেক বেশি ধারালো। যা ঘটল তাতে জামায়াতের দুটি জিনিস প্রকাশ পেয়েছে: এক, তাদের আইটি টিমের দক্ষতা, এবং দুই, তাদের পলিটিক্যাল উইংয়ের চরম অদূরদর্শিতা বা মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিং হওয়ার পরপরই জামায়াতের উচিত ছিল এটাকে জাতীয় রাজনীতিতে মেজর ইস্যু করা, কিন্তু তারা কি করল? টুইটারে একটা দায়সারা পোস্ট দিয়ে বলল হ্যাক হয়েছে, ব্যাস, দায়িত্ব শেষ। সারা রাত তাদের টিম ঘুমালো। তারা বুঝতেই পারেনি ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকের জনমত ততক্ষণে বহুলাংশে বিপক্ষে চলে গেছে। এই দেরিতে টনক নড়া স্বভাবটা রাজনীতির জন্য সুইসাইডাল। সবচেয়ে ভয়াবহ অভিযোগ, স্বয়ং রাষ্ট্রপতির দপ্তর থেকে ভাইরাস পাঠানো হয়েছে। এটি ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় ঘটনা হতে পারত, কিন্তু জামায়াত এই ভয়ঙ্কর ব্যাপারটাকে জনপরিসরে আনতেই ব্যর্থ হয়েছে। এটা নিয়ে তো দেশ জুড়ে তোলপাড় হওয়ার কথা ছিল। প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল হ্যাকিংয়ের 10 মিনিটের মধ্যে, কিন্তু তারা ডিফেন্সিভ মোডে চলে গেল। রাজনীতিতে ডিফেন্স দিয়ে গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। জামায়াতের এই পরিস্থিতি আমাদের মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয়। মিডিয়া কুয়ের মাধ্যমে প্রচার করা হয়েছিল মুরসি তার ছেলেকে লাখ লাখ ডলার বেতনে চাকরি দিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন। মিশরের জনগণ সেটা বিশ্বাস করে রাস্তায় নেমেছিল। অথচ সত্য কি ছিল? পরে জানা যায় ওই চাকরিটি ছিল সম্পূর্ণ অবৈতনিক বা আনপেইড। এমনকি প্রেসিডেন্ট হিসাবে মুরসি নিজের যে বেতন পেতেন সেটাও তিনি কখনো নেননি। আজও প্রেসিডেন্টের ব্যাংক অ্যাকাউন্টেই সেটা জমা আছে। কিন্তু মুরসি কি এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছাতে পেরেছিলেন? না। মুরসি এবং তার আশপাশের লোকদের রাজনৈতিক বুদ্ধি বা মিডিয়া সেন্স ছিল না। তারা ভাবতেন আমরা তো সৎ, আল্লাহ দেখছেন। কিন্তু রাজনীতিতে আল্লাহ দেখার পাশাপাশি জনগণকেও দেখাতে হয়। জনগণের সঙ্গে কানেক্ট করতে না পারার কারণে মুরসিতে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। যখন জামায়াত প্রমাণ নিয়ে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মানুষের ব্রেনে স্ক্রিনশট গেঁথে গেছে। রাজনীতি হলো পারসেপশন গেম। সত্য কি সেটা বড় কথা নয়, মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা। মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে এবারের ভোটে নারীরা বিপ্লব ঘটাবে দাঁড়িপাল্লার জন্য। আর জামায়াত সেটা খণ্ডন করতে সময় নিল 12 ঘণ্টা। এই 12 ঘণ্টাই যথেষ্ট ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য। মিডিয়ার পক্ষপাতিত্ব লক্ষণীয়। যখন ভুয়া পোস্ট এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল। আর যখন জামায়াত প্রমাণ করল এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন মিডিয়া অনেকটা চুপ, সেই হাইপ আর নেই। জামায়াতকে বুঝতে হবে এই মিডিয়া তাদের বন্ধু নয়। তাদের নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হয় তবে তারা মিডিয়া ট্রায়ালের শিকার হবে। জামায়াতের উচিত ক্ষমতায় যাওয়ার আগেই এই উইকনেস বা দুর্বলতাগুলোতে নজর দেওয়া।